নূর ভাই রাশেদ ভাইরা তাদের ডাকলাম আর আমাদের দলে যোগদান করবে না, আমরা তো এত পচে যাইনি। আমরা যে সময় বাংলাদেশে কথা বলেছি অনেকের জন্ম হয়নি, এখন যারা বড় বড় বিপ্লবী দাবি করছে। এদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে গণ অধিকার পরিষদ, যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক হলে বাংলাদেশে নতুন রাজনীতির যাত্রা শুরু হবে। আমরা যদি মনে করি যে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা এক হচ্ছি, এই নির্বাচনে ক্ষমতায় যেতে হবে, এই নির্বাচনে ভাগবাটোয়ারা করতে হবে, আসন ভাগিয়ে নিতে হবে, এই ধরনের চিন্তাভাবনা আমাদের ভিতরে নাই। এক হওয়ার মূল উদ্দেশ্য নতুন রাজনীতি, সুস্থ ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠা করা। তো সেক্ষেত্রে নিবন্ধনের চিন্তা পড়ে। নিবন্ধনের জন্য তো প্রত্যেক বছর সুযোগ দেওয়া হয়। যদি নতুন নামে আমরা আত্মপ্রকাশ করি সেক্ষেত্রে আমরা নিবন্ধনের জন্য আমরা পরবর্তী বছরের জন্য অ্যাপ্লাই করতে পারবো। এক, দ্বিতীয়ত আমাদের দুটি দলেরই প্রায় নিবন্ধন আছে, মানে আমাদের দলের আছে আর তারা নিবন্ধন পেতে যাচ্ছে। তো সেক্ষেত্রে এই আলোচনাও রয়েছে যে আলোচনার মাধ্যমে যে কোনো একটি দলের নাম গ্রহণ করা, এবং যদি আমরা এক হয়ে যাই, যদি আমরা মনে করি আমরা একসাথে রাজনীতি করব, তো সেক্ষেত্রে এই বাধাগুলো আমার মনে হয় না সামনে এমনভাবে দাঁড়াবে যে আমরা এক হতে পারবো না, এটা কোনো বাধা হিসেবে দাঁড়াবে না। সুতরাং আন্তরিকতার ব্যাপার, আমি বারবার বলছি যে তাদেরকে সহনশীল হতে হবে, আন্তরিক হতে হবে, ছাড় দিতে হবে এবং অহমিকা রাখা যাবে না। আপনি যদি মনে করেন যে নূর ভাই রাশেদ ভাইরা তাদের ডাকলাম আর আমাদের দলে যোগদান করবে না, আমরা তো এত পচে যাইনি। দেখেন এই গণ অভ্যুত্থানের পরে আপনি খোঁজ নেন, র্যাঙ্কিং করেন, গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা চাঁদাবাজিতে, দখলদারিতে লিপ্ত হয়নি। গণ অধিকার পরিষদ অনৈতিক রাজনীতি করে না। গণ অধিকার পরিষদ স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি করে, এবং 2018 সাল থেকে আমরা এই ধরনের রাজনীতি করছি বলে আমাদের হাত ধরে অসংখ্য নেতৃত্ব তৈরি হয়েছে, এবং দল হিসেবে গণ অধিকার পরিষদ আজকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে। মানুষ তো এই নামটি জানছে এত অল্প সময়ে। আর আমাদের উত্থান তো এই সরকারের আমলে না, যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটি সুখের সময় পেয়েছি, আমরা এখন বিশাল বিপ্লবী হয়ে পড়েছি। আমরা যে সময় বাংলাদেশে কথা বলেছি অনেকের জন্ম হয়নি, এখন যারা বড় বড় বিপ্লবী দাবি করছে। এটা তো আপনারা সাংবাদিক ভাইরা সে 18 সাল থেকে আমাদের সাথে আমরা যেখানে গিয়েছি আমাদের দমন, নিপীড়ন, নির্যাতন, হামলা, মামলা আপনাদের চোখের সামনেই তো হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। সুতরাং আমরা তো এই বাংলাদেশে এমন না যে সুখের সময় রাজনীতি করেছি। আমরা যে সময় রাজনীতি করেছি, যে সময় হাসিনাকে বলেছি 1 2 3 4 হাসিনা তুই গদি স্যার, এই যে তুই করে বলা, এই সাহস বাংলাদেশে কয়জনের ছিল? আজকে যদি বাংলাদেশে কেউ মনে করে যে গণ অধিকার পরিষদকে বাদ দিয়ে রাজনীতি করব, রাজনীতি করতে পারবে না। এদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে গণ অধিকার পরিষদ। এদেশে 18 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা যদি আপোষ করতাম, আমাকে তো ওই সময় 15 দিনের রিমান্ডে নির্যাতন করা হয়। জেল থেকে যেদিন মুক্তি পেয়েছি সেদিন কিন্তু আমি বাড়িতে যাইনি, সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি, ওই দিন বিক্ষোভ মিছিল করেছি। সুতরাং আমাদের উত্থানটা অত্যন্ত কঠিন ছিল। আমরা যে সময় সারা বাংলাদেশে সংগঠন গুছিয়েছি, আপনি খেয়াল করবেন, চট্টগ্রাম গিয়েছি সেখানে হামলা, সেখানে হত্যা চেষ্টা, নেত্রকোনায় গিয়েছি সেখানে হামলা, আমার নিজ জেলা ঝিনাইদহ সেখান থেকে আমাকে তুলে নিয়ে গেছে। এরকম অসংখ্য হামলা মামলা সহ্য করে আমরা তারপরে কিন্তু দলটা আমরা গঠন করেছি। আজকে যে গণ অধিকার পরিষদ দেখছেন না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এর বিস্তার লাভ করেছে না, এর বিস্তার সেই হাসিনার আমল থেকে। এবং আমাদের ছেলেগুলো সবসময় হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে, হাসিনাকে সবসময় হাসিনাই বলেছে, বলে না যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সবসময় বলেছি স্বৈরাচার শেখ হাসিনা, আমরা সবসময় বলেছি আওয়ামী লীগ ফ্যাসিস্ট, আওয়ামী লীগ অন্যায় করছে, গুম করছে, খুন করছে। আপনি যদি গুগলে একটু সার্চ দেন, মানে একটু আপনি সার্চ করেন যে এই 18 সাল থেকে এই পর্যন্ত আজ অবধি অন্যায়ের বিরুদ্ধে, নিপীড়নের বিরুদ্ধে, এই স্বৈরাচার সরকারের বিরুদ্ধে মানে হাসিনার বিরুদ্ধে কোন দলটি সবথেকে বেশি কর্মসূচি পালন করেছে, আমি হলফ করে বলতে পারি, চ্যালেঞ্জ করে বলতে পারি, বাংলাদেশের একমাত্র দল হিসেবে এই ফ্যাসিবাদ আমলে 18 সাল থেকে সবথেকে বেশি অন্যায়ের প্রতিবাদে স্বৈরাচারের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ। সুতরাং গণ অধিকার পরিষদকে বাদ দিয়ে বাংলাদেশে কেউ যদি কল্পনা করে যে রাজনীতি করব, তাদেরকে মাইনাস করব, এটা সম্ভবপর নয়। এবং এনসিপি এই বাস্তবতা বোঝে যে গণ অধিকার পরিষদ এবং এনসিপি এক হলে বাংলাদেশে নতুন রাজনীতির যাত্রা শুরু হবে। অনেকে হতাশ হয়েছে, গণ অভ্যুত্থানের পরে অনেকে হতাশ হয়েছে, সেই মানুষগুলোও কিন্তু আবার উদ্দীপনা খুঁজে পাবে, তারা আবার কিন্তু কামব্যাক করবে। এবং দেখেন, একটা টেলিভিশনের সাংবাদিক, স্বনামধন্য টেলিভিশন, সেই সাংবাদিক আমাকে মেসেজ দিলেন যখন এই সংবাদটা দেখলেন, আমাকে বললেন, রাশেদ তোমরা যদি এক হতে পারো, তোমাদের জন্ম উত্থান তো আমার চোখের সামনে, আমি সাংবাদিকতা ছেড়ে
আমি রাজনীতিতে তোমাদের সাথে রাজনীতি করব, তোমাদের নেতৃত্ব মেনে, তোমরা যদি এক হতে পারো। মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা আপনি বুঝতেছেন? সুতরাং এই আকাঙ্ক্ষা যদি এনসিপি ধারণ করতে না পারে, মূল্যায়ন করতে না পারে, গণ অধিকার পরিষদ ধারণ করতে না পারে, মূল্যায়ন করতে না পারে, মানুষের এই মানুষের এই স্বপ্নের যদি বাস্তবায়ন না ঘটাতে পারে, তাহলে গণ অধিকার পরিষদ ক্ষতিগ্রস্ত হবে, এনসিপি ক্ষতিগ্রস্ত হবে। এবং যে নতুন রাজনীতির কথা বলছেন, আওয়ামী লীগের শূন্যতায় একটা নতুন রাজনীতির মানে সম্ভাবনা সৃষ্টি হয়েছে না, যে একদিকে বিএনপি, অন্যদিকে তো মধ্যপন্থী আর একটা দল দরকার। বাংলাদেশে তো এখন ওই ধরনের মধ্যপন্থী দল নাই। হ্যাঁ, একদিকে জাতীয়তাবাদ, অন্যদিকে ইসলামিক রাজনীতি, কিন্তু মানুষের আকাঙ্ক্ষা রয়েছে আরেকটা গণতান্ত্রিক রাজনীতি, আরেকটা মধ্যপন্থার রাজনীতি। এবং সেই সম্ভাবনা আমি মনে করি একমাত্র গণ অধিকার পরিষদ এবং এনসিপিকে কেন্দ্র করে আছে, অন্য কোনো দলকে কেন্দ্র করে কিন্তু এই ধরনের সম্ভাবনা নাই। অন্যথায় যখন এই দুটি দল এক হওয়ার আলোচনা মানে সামনে আসলো, দেখেন সারা বাংলাদেশে কিন্তু হইচই পড়ে গেছে। সুতরাং এই দুটি দল যদি আগামীতে এক হতে পারে, তাহলে একটি পজিটিভ রাজনীতির জন্ম নিবে। এবং এই সারা বাংলাদেশের তারুণ্য যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, আমার মনে হয় সেই তারুণ্য সবাই কিন্তু এই গণ অধিকার পরিষদ বলেন, এনসিপি বলেন বা নতুন দল বলেন, এই নতুন যাত্রায় তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হবে।